দেশে জড়ো হয়েছে ৪৮ দল মধ্যমণি ফুটবল। এই পৃথিবী নামের গোলকের সকল মানুষকে মাতিয়েছে একই ছন্দে। গোলকের ফুটবলের সেরা আসর নিয়ে এখন মাঠের বিশেষ আয়োজন। সঙ্গে আছে আমি জুবাইর আহমেদ। বিশ্বকাপ নিয়ে আলাপে এখন মাঠে আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ক্রীড়া বিশ্লেষক আহমেদ শায়েক। শায়েক ভাই, ওয়েলকাম টু দ্য স্টুডিও। থ্যাংক ইউ। খুবই ইন্টেন্স ম্যাচ হওয়ার কথা ছিল দুটো ম্যাচ থেকেই, কিন্তু আমরা বোধ করি সেভাবে প্রতিদ্বন্দ্বিতা দেখতে পাইনি। অন্তত রাউন্ড অফ 16-এর প্রথম দুটো ম্যাচ যেমনটা হওয়ার কথা ছিল, কিছুটা কি সে কি মনে হয়েছে কেন ফার্স্টে দুটো মানে রাতটা কেমন গেল, ফুটবলের রাতটা কেমন গেল সেটাকে জানতে চাইবো, তারপর আমি ম্যাচ বাই ম্যাচে আসবো আপনার কাছে। আমি বলবো যে সবার কাছে একটু শান্তি ছিল যে আজকের রাতটা, যে আপনার যেই দুটা খেলা হলো, হয়তো অনেকে কেউ হয়তো খেলা দেখেছে, কেউ হয়তো খেলা দেখেনি, কিন্তু আজকের পর থেকে যেভাবে খেলা আসছে আমার মনে হয় রাতে মানুষ ঘুমাতেই পারবে না। বাট কালকের খেলাগুলো আসলে খুবই ইন্টেন্স একদিক দিয়ে আমার কাছে লেগেছে, ফিজিক্যালি একটু ইন্টেন্স ছিল, বিশেষ করে ফ্রান্সের আর প্যারাগুয়ের ম্যাচটা। আর মরক্কো প্রথম দিকে আমি বলবো যে বেশ নার্ভাস ছিল, এবং কানাডা মানে আমি এক্সপেক্ট করিনি যে কানাডা এত ভালো শুরুতে একটা আপনার মানে প্রতিপক্ষ হিসেবে যে এত একটা টেনশন দিবে মরক্কোকে, এটা আর কি ফার্স্ট আমিও নিজেও প্রেডিক্ট করিনি। কিন্তু কানাডা বেশ ভালো একটা টেনশন দিয়েছে, কিন্তু পরবর্তীতে এক্সপিরিয়েন্স এবং মানে সেমিফাইনাল খেলার মরক্কোর যে এক্সপিরিয়েন্স সেটাই আসলে এগিয়ে আসলো। আমি আমার নিজের সোশ্যাল মিডিয়াতে একটা কথা লিখেছিলাম যে স্কোর লাইন সবসময় সত্যি কথা বলে না, এবং কানাডা এবং মরক্কো ম্যাচটা সম্ভবত সেটা হয়েছে। এবং যদি আমি বলি যে কানাডা গতকালকে ম্যাচটাতে যেভাবে শুরুটা করেছে, অন্তত প্রথম 10 মিনিটে বোধ করে তাদের দুটো গোল পাওয়া উচিত ছিল। জি, এখানে আমি বলবো যে মরক্কোর গোলকিপার ইয়াসিন বোনো, তিনি যেই কয়েকটা সেভ করলো, 3-4টা সেভ তো শুরুর প্রথম 10-15 মিনিটেই, এবং পরে সেকেন্ড হাফে বেশ কিছু সেভ ছিল। তো আমি বলবো যে সেই আর কি মরক্কোকে ম্যাচে টিকিয়ে রেখেছিল। এবং আমার এইসব এরকম আর কি ম্যাচগুলোতে যেটা হয় যে 1-2টা ইনফ্লুয়েন্সিয়াল প্লেয়ার ম্যাচটা কোনোভাবে ধরে রাখে, শেষ মুহূর্তে গিয়ে যেটা হয় যে সেই বড় টিমগুলো তখন তাদের খেলার ছন্দ ফেরত পেলে তখন এমনভাবে খেলে যে পরবর্তীতে ম্যাচটা নিয়ে আর কি বের হয়ে আসতে পারে। তো ইয়াসিন বোনো যতক্ষণ আসলে ম্যাচটাকে ধরে রেখেছিল, তার পরবর্তীতে আসলে মরক্কোর যে অ্যাটাকিং এবং মিডফিল্ড পরে ক্লিক করা শুরু করে, এবং সেখান থেকে মানে প্রথম গোলটা যেটা আমরা দেখেছিলাম একটা সেট পিসের একটা দুর্দান্ত ট্রেনিং গ্রাউন্ড রুটিনের মাধ্যমে আর কি গোলটা আসলো। তো যেটাই আর কি যে ওই যে একটা মানে সুযোগটা রেখে দেওয়ার কারণে আর কি শেষ পর্যন্ত এরকম হয়ে গেল। গত বিশ্বকাপের পরে আমার ওনাহে, আপনি ফার্স্ট গোলের কথা বলছিলেন, মরক্কো দুটো গোল করেছেন ওনাহে, এবং আমার এখনো মনে আছে 2022 ওয়ার্ল্ড কাপের পরে স্পেন যখন এলিমিনেট হয় মরক্কোর কাছে, এরা তখন উনাহিকে নিয়ে বেশ কথা বলেছিলেন তখনকার কোচ, স্পেন কোচ লুইস এনরিকে, এবং উনাহি গতকালকে আরেকবার প্রুফ করলেন। এবং সাইবারের ইনজুরির পরে উনাহির যেভাবে সেটা, আমরা উনাহির গতকালকে পারফরমেন্স কার্ডটা একবার দেখতে চাই, তারপর আমি উনাহিকে নিয়ে আলাদা আলাপ করতে চাই আপনার সঙ্গে। আমরা উনাহির পারফরমেন্স কার্ডটা একবার দেখব যদি সম্ভব হয়। ইয়েস, দ্যাটস ইট। আজাদিন উনাহি দুটো গোল করেছেন, অ্যাসিস্ট নেই, টাচ ছিল বলে 66 বার, সফল পাস 33টা, একটা সুযোগ তৈরি করেছেন, দুটো অন টার্গেট শট, দুটো গোল। উনাহি খেলছেন ইসমাইল সাইবারের পেছনে বা রাহিমের পেছনে খেলছেন, এবং ব্রাহিম দিয়াজের সঙ্গে তার বোঝাপড়াটা বেশ ভালো দেখলাম উনাহি গতকালকে ম্যাচটা। হ্যাঁ, আমি তো বলবো যে বেশ ভালো ছিল, বিশেষ করে যে ফার্স্ট গোলের কথা যেটা বললাম, যে ওইটা মানে তার পজিশনিংটাও মানে নর্মালি যে এরকম টাইপের প্লেয়ার যারা কিন্তু অ্যাটাকিং হয় তারা বক্সের মাঝখানে থাকবে হচ্ছে গোল দেওয়ার জন্য, কিন্তু সে বক্সের বাইরে ওয়েট করছিল। এবং বক্সের বাইরে ওয়েট করাটাও না একটা মানে চলতি বলে, মানে যেই বলে আর কি আশরাফ হাকিমি পাসটা দিল, রানিং বলে এভাবে অ্যাকুরেট শট নেওয়াটা কিন্তু এত সহজ না, কিন্তু ওই শটের মানে অ্যাকুরেসি এত ভালো ছিল যে সবার মাঝখান দিয়ে গোলটা হলো। ওই যে গোলটা যে হলো, ওই গোলটাতেই আসলে মানে মরক্কো কনফিডেন্সটা ফেরত পেল। তার আগ পর্যন্ত কিন্তু মানে ফার্স্ট হাফ তো পুরাটাই, আর সেকেন্ড হাফের এই প্রথম 5 মিনিট আমি মরক্কোর হচ্ছে ওরকম কনফিডেন্স দেখছিলাম না যে মাঠের মধ্যে। তো পরবর্তীতে মানে এই গোলের পরে যে কনফিডেন্সটা পেয়ে গেল পুরো মরক্কো, এরপরে কিন্তু খেলার ধরনটা একটু পাল্টে গেল। তো মানে ওনাহের যে ব্যাপারটা, যে ধরেন যে এক এক দিন মানে এক এক রকমের প্লেয়াররা আসলে ম্যাচের ভাগ্য তৈরি করে দেয়, এবং ওনাহের যে জিনিসটা যে কালকে হয়তো অন্য সব প্লেয়ার আছে, সেটা ব্রাহিম দিয়াজ হতে পারে, আশরাফ হাকিমি হতে পারে, বা আপনার সাইবেরি কথা বলছিলাম, যে ওরা হয়তো কালকে অন্যান্য ম্যাচে ক্লিক করেছে, কালকে ম্যাচে ক্লিক করেনি, কিন্তু এরকম সময় একটা ইম্পর্টেন্ট প্লেয়ারে ক্লিক করে ওঠাটা আসলে খুব জরুরি, যেটা কি না অ্যাজ এ প্লেয়ার সে করতে পেরেছে। আপনি ওনাহের গোলটা নিয়ে কথা বলছিলেন, আমাদের কাছে সেই গোলগুলোর ফুটেজও আছে, আমরা
মরক্কোর সেই গোলগুলো যদি দেখতে পাই তাহলে সেখান থেকে আপনার এক্সপ্লেনেশনটা খুব বেশি ভালোভাবে পাবো। মরক্কোর ফার্স্ট গোলটাকে আমাদেরকে একটু দেখানো সম্ভব কিনা এই জায়গাটা থেকে? এই যে আমি যেটা কথা বলছিলাম যে রান, এটা কিন্তু একটা ফ্রি কিক থেকে আর কি গোলটা হয়েছে, কিন্তু সে তার পজিশনিং এবং তার যে শুটিং এর যে অ্যাকুরেসি, মানে এরপরও দেখেন যে মানে সে ইউজ করেছে বাকি সব ডিফেন্ডারের যে মানে বডি ব্লকটা সে এখানে ইউজ করেছে। এখানে রানিং বলে যে শটটা মারলো সে অ্যাকুরেসিটা আপনি দেখেন, মানে সে কিন্তু ফার পোস্টে আর কি ঠিক মেরেছে, কিন্তু এখানে যে জিনিসটা যে অ্যাকুরেসি রাখাটা রানিং বলে, এই রানিং বলের শটে অ্যাকুরেসি রাখাটা খুব টাফ, যে এই জিনিসটা কিন্তু আমার কাছে আরেকটা জিনিস মনে হচ্ছে গোলকিপারের ভিশন একেবারে ব্লক ছিল, যার কারণে তার জন্য সুবিধা হয়েছে, সুবিধা ছিল। এবং এখান থেকে আসলে এই অ্যাঙ্গেল থেকে যে বলটা কোন দিকে মারবে, ডানে না বামে, এটার একটা রিফ্লেকশন টাইমে তার বুঝতে আর কি একটু কষ্ট হয়েছে। তো এর মধ্যেই যে পাওয়ার শটটা এবং অ্যাকুরেট থাকার কারণে লেগে গিয়েছে। এন্ড আই থিংক, বাট আমি এখানে বলবো যে এই স্ট্রাইকারের আর কি আসলে একটা ভালো জিনিস ছিল যে সে জিনিসটা ব্লক করেনি, হ্যাঁ সে যেতে দিয়েছে, যার কারণে ইজি হয়েছে গোলটা। যে ওই পজিশন থেকে এরকম রানিং বলে অ্যাকুরেটলি একটা শট বের করা, পাওয়ারফুল শট, ইটস ভেরি হার্ড। সো এই জিনিসটা আর কি আমি বলবো যে বেশ ভালো একটা ইয়ে ছিল আর কি ওনাহির, এবং দ্যাট ওয়াজ এ ফাইন ফিনিশিং বলতে হবে। হ্যাঁ ওই যে রানিং, এবং সম্ভবত কানাডার অ্যাকচুয়ালি কিছু করারও ছিল না এই জায়গাটা থেকে, আসলে কিছু মানে ডিসটেন্সটা এত কম ছিল, আর এট দ্য সেম টাইম ভিউ ব্লক থাকার কারণে আসলে এত রিঅ্যাকশন টাইমটা খুব কম ছিল। সো যার কারণে গোলকিপারের এখানে গোল খাওয়াটাই আর কি। আমরা মরক্কো সেকেন্ড গোলটাতে যেতে পারি কিনা এরপরে? একটা ভালো বিল্ড আপ ছিল ব্রাহিম দিয়াজ। এখানে ব্রাহিম দিয়াজের আমি বলবো যে রিয়াল মাদ্রিদের এক্সপিরিয়েন্স এখানে তার অ্যাকচুয়ালি মানে সে যে এই জায়গাটা থেকে সে কিন্তু শট নিতে পারতো, কিন্তু সে এখানে শটটা নিয়ে যেই ফেকটা দিল, আপনি দেখেন এখানে রানিং অবস্থায় সে কিন্তু ফ্রি ছিল, এই ডিফেন্ডারও বুঝতে পেরেছে যে সে আর কি যাবে। তো এখান থেকে যে এই ফার্স্ট আছে এখানেই কিন্তু সে শটটা মেরে দিতে পারতো, কিন্তু সে শটটা না মেরে সে কিন্তু এটা বলটাকে হোল্ড করেছে, স্পেসটা ক্রিয়েট করলো ওনাহির জন্য যাতে সে আরাম করে শট নিতে পারে। আর ওনাহির যেহেতু অলরেডি একটা গোল আছে এবং তার ওই কনফিডেন্সটা আছে এবং শটেও পাওয়ার এবং অ্যাকুরেসি আছে, সো মানে একটা প্লেয়ার মানে এখানে আসলে মানে ব্রাহিম দিয়াজের আনসেলফিশ খেলাটার কারণে মরক্কো আমি বলবো যে ম্যাচটা এখানে বার করে নেয় আর কি। দুইটা গোল ইট ওয়াজ ভেরি হার্ড এরপরে আর কি ব্যাক করা। এবং আমার কাছে যেটা মনে হচ্ছে কানাডা একটু আনলাকি, এত হাই ইন্টেন্সিটি ম্যাচ তারা খেলতে গেল পুরোটা সময়, এবং যেই মুহূর্তগুলোতে গোলগুলো হজম করলো সেখান থেকে অ্যাকচুয়ালি কামব্যাক করার অপশন ছিল না। 82 মিনিটে এরকম সময় ব্যাক করাটা আসলে খুবই টাফ। আমরা মরক্কোর 3 নাম্বার গোলটার দিকে চলে যেতে চাই, সেটা আরেকটা কাউন্টার অ্যাটাক থেকে আসছিল একেবারে গোলটা 3 নম্বর গোলটা আগে যদি একটু বলতে হয়, মানে এটা 3 নম্বর গোল, মানে এটা আসলে কানাডা এত বেশি অ্যাটাক করছিল তখন আসলে আর কিছু করার নাই এরপরে, এটা ইট ওয়াজ এ ভেরি ইজি ফিনিশ। এখানেও আপনি ব্রাহিম দিয়াজের ক্রিয়েটিভিটি দেখতে হবে। তো ওই যে মানে অপোনেন্ট এত বেশি অ্যাটাক করছিল, মানে কানাডা এত বেশি অ্যাটাক করছিল যে অবভিয়াসলি ওদের ডিফেন্স লাইন পুরোটাই ফাঁকা হয়ে যাবে। সো এখানে আপনি যদি পরের বার রিপ্লেটা আমি আগে ভালো বুঝতে আমরা একটু হোল্ড করতে পারি কিনা পেছনে গিয়ে, তাহলে আমাদের আই থিংক হ্যাঁ এখানে যে জিনিসটা দেখবেন ব্রাহিম দিয়াজ যেই চালাকিটা করেছে, ব্রাহিম দিয়াজ আরেকটু পিছনে গেলে সম্ভব। ব্রাহিম দিয়াজ যখন দেখেছে যে এই যে ডিফেন্ডারের পজিশনিংটা যদি আমরা দেখি, আরেকটু সামনে যেতে চাই আমরা, সেক্ষেত্রে ইয়েস সে কিন্তু ব্রাহিম দিয়াজ যখন এখান থেকে দেখেছে তার কাছে দুইটা অপশন, যখনই ডিফেন্ডার রানটা দেখেছে সে আস্তে করে ওনাকে না দিয়ে রেখে এই যে একটা স্পেস পাইলো যে 2 সেকেন্ডের, এই 2 সেকেন্ডের স্পেসটাতে আসলে ফিনিশ করাটা খুব সহজ হয়ে গেছে। এবং কানাডা গোলরক্ষক ঠিক তার আগ মুহূর্তে একটা কর্নার রিসিভ করার জন্য ওই মাঠে গিয়েছিল, সো সেও খুব একটা প্রস্তুত অবস্থায় ছিল না। সো আলটিমেটলি মরক্কোর জন্য খুবই দুর্দান্ত একটা ম্যাচ গেল। ওই যে বললাম যে ব্রাহিম দিয়াজের যে রিয়াল মাদ্রিদের যে এক্সপেরিয়েন্স ওটা আসলে কাজে আমরা ব্রাহিম দিয়াজের গতকালকে পারফরম্যান্সটাকে একবার দেখতে পারি কিনা? ব্রাহিম দিয়াজের পারফরম্যান্সটা যদি একবার দেখা যায় তাহলে আমরা সেই জায়গাটায় আমার এই জায়গাটায় খুব মানে জিনিসটা খুবই ইন্টারেস্টিং লেগেছে। আমি আপনার কাছ থেকে এই জিনিসটা জানতে পারব। বলে টাচ মাত্র 32টা, আর অ্যাকুরেট পাস হচ্ছে তার 15টা, সেখান থেকে 2টো অ্যাসিস্ট এবং 2টো বিগ চান্স ক্রিয়েশন। ব্রাহিম দিয়াজ অ্যাকচুয়ালি কি এক্স ফ্যাক্টর কিনা? আমরা যখনই মরক্কোকে নিয়ে কথা বলছি আমরা আশরাফ হাকিমের কথা খুব বেশি বলি, আমরা লেফট ব্যাক থেকে নাসের মাজরুহের কথা খুব বেশি বলি, আমরা আইয়ুব বোয়াদ দিয়ে খুব ইয়াং সেন্সেশন তার কথা আমরা বলছি, সাইবারিকে আমরা দেখলাম বায়ার্ন মিউনিখ 55 মিলিয়নে নিয়ে গেল। ব্রাহিম দিয়াজ একটু অনুচ্চারিত থেকে যাচ্ছেন, প্রায় সময় দেখা যাচ্ছে আলোচনা থেকে একটু মিস হয়ে যাচ্ছে, কিন্তু 4টা অ্যাসিস্টে এই ওয়ার্ল্ড কাপ অলরেডি হয়ে গিয়েছে। ব্রাহিম দিয়াজ কি মরক্কোর জন্য এক্স ফ্যাক্টর কিনা? অবশ্যই এক্স ফ্যাক্টর। তার কারণ হচ্ছে যে আপনি যদি 4টা অ্যাসিস্টের কথা বললেন, এটা তো 2 ম্যাচে 2টা গেল, আপনার
প্রথম ম্যাচের প্রথম অ্যাসিস্ট যদি আপনার মনে থাকে সেটা ব্রাজিলের এগেনস্টে, সে যেভাবে করে বলটা সাইবারি পর্যন্ত পৌঁছিয়েছিল, মানে পুরো ব্রাজিলের ডিফেন্স পর্যন্ত বুঝে ওঠার আগেই বলটা সাইবারির কাছে চলে যায়। তো ব্রাহিম দিয়াজের এই ব্যাপারটা আমি যেটা এখনই বলছিলাম যে আমরা রিয়েল মাদ্রিদের এক্সপিরিয়েন্স, মানে বড় বড় টিমের মধ্যে খেললে তখন যে আপনার যে টিমমেটদের যে খেলার যে ধরন এবং তাদের যে মানে কম্পিটিটিভ নেচার, এটার মধ্যে থেকে আপনার আর কি ভালো ভালো খেলা আসলে আরও চলে আসে। তো ব্রাহিম দিয়াজের যে সুবিধাটা হচ্ছে যে এই ওয়ার্ল্ড কাপের যে স্টেজটা তার কাছে আরও প্রমাণ করার জন্য খুব ইজি সুযোগ হচ্ছে যে এই যে বলগুলো দেয়া সাইবারিকে বা উনোকে যে বলগুলো দিচ্ছে, প্লাস আশরাফ হাকিমে যখন রাইট উইং ব্যাক দিয়ে উপরে উঠে, এই যে ক্রিয়েটিভিটির পুরো জায়গাটা, আমরা কিন্তু আয়ুব বৌদ্ধির কথা শুনছি বা বাকি সবার যারা কথা শুনছি মোরালেস তারা সবাই একটু ডিফেন্সিভ মিডফিল্ডার, কিন্তু মরক্কো ক্রিয়েটিভিটিটা কিন্তু আসছে ব্রাহিম দিয়াজ থেকে। তো এই কারণে এইবারের যে গোলগুলোর কারণে আমরা সাইবেরি বা আশরাফ হাকিমি খুব বেশি মনে রাখছি, কিন্তু আসলে মূল চালিকা শক্তি হিসেবে কিন্তু এখানে ব্রাহিম দিয়াজই আর কি আসলে খেলছে। তো এই জিনিসটা আসলে চোখে হয়তো না আসলেও, মানে কালকে হয়তো 2টা গোল একেবারে চোখের সামনে থাকার কারণে মনে হচ্ছে, কিন্তু অন্যান্য সময় কিন্তু এত বেশি চোখে পড়ছে না। আমি এই জায়গাটা ব্রাহিম দিয়াজের সূত্র ধরে আপনার কাছে একটু আসতে যাচ্ছি, এবং এটা আমার পার্সোনাল ইন্টারেস্ট ছিল অনেকটা দিন ধরে, এবং আমি বেশ কয়েকজনের কাছ থেকে উত্তরটা খুঁজতে চেয়েছি। সেটা হচ্ছে ক্লাসিক্যাল নাম্বার 10 রোলে ব্রাহিম দিয়াজ এই মুহূর্তে খেলছেন, একেবারে স্ট্রাইকারের নিচে জোন 14টাকে তিনি মার্ক করে খেলছেন, কিন্তু পৃথিবী থেকে হঠাৎ করে ক্লাসিক্যাল নাম্বার 10 পজিশনে প্লেয়ারগুলো হারিয়ে যাচ্ছে। লিওনেল মেসি পরে কিন্তু আমরা সেভাবে কাউকে দেখছি না। মেসুত ওজিল ছিলেন, তিনি অবসর চলে গিয়েছেন। ব্রাহিম দিয়াজকে আমরা দেখছি। মডার্ন ফুটবলে এমন কি ঘটলো যে ক্লাসিক নাম্বার 10 এর মতো এত গুরুত্বপূর্ণ একটা জিনিস হারিয়ে গেল? সেটা হচ্ছে খেলার স্টাইলের ধরন চেঞ্জ হওয়াটা। ধরেন আগেকার দিনে যে জিনিসটা ছিল যে একটা ক্লাসিক নাম্বার 9 থাকবে, রাইট উইং রাইট লেফট উইং থাকবে, মাঝখানে একজন ক্রিয়েটিভিটি হিসেবে থাকবে, সেইভাবে করে আসলে পেলে ম্যারাডোনা সবার আর কি উত্থান এবং এভাবেই আসা। কিন্তু এখনকার দিনে যে জিনিসটা ঘটেছে যে ওই পেপ গার্ডিওলার আগে আর পেপ গার্ডিওলার পরে, এটার পরে খেলার ফুটবলের ধরন চেঞ্জ হয়ে গেছে। পেপ গার্ডিওলার পরে এখন সবার ধারণা হচ্ছে সবাই একই সাথে প্রেস করবে, একই সাথে উঠবে আবার নামবে। তো এই রকম খেলাতে যেটা হয় যে রাইট উইং ব্যাকগুলো মিডফিল্ডার হিসাবে একটা এক্সট্রা কাজ করে, রাইট উইং ব্যাক বা লেফট উইং ব্যাকরা মাঝামাঝি ঢুকে যায়। এই জন্য আপনি রিসেন্ট টাইমসে আপনি হোয়াও ক্যান্সেলোকে দেখেন বা রিস জেমসকে দেখেন, তো বা এরকম টাইপেরই, বা নুনো মেন্ডেজ, আপনি যদি পর্তুগালের কথা ধরেন, যে সবাই যারা যারা পিএসজিতে খেলে বা বার্সা বা ম্যানচেস্টার সিটিতে খেলে, তারা সবাই দেখবেন যে ওই রাইট উইং ব্যাকের সাথে সাথে মিডফিল্ডার হিসেবে এক্সট্রা অ্যাড করে, যেটা অফেন্সিভ ট্রানজিশনে যেটা 3-5-2 ফরমেশনের দিকে চলে যায়। ফরমেশনে চলে যায়। সো এটা হয় কি যে এখন ফরমেশনে আপনাকে এক্সট্রা একটা ফ্লেক্সিবিলিটি দেয় যে আপনি একই সাথে 4টা ডিফেন্স পাচ্ছেন, আবার যখন দরকার পড়ছে সেই উইং ব্যাকরাই আবার আসলে মিডফিল্ডার হিসেবে কাজ করছে। তো যার কারণে আপনার এখনকার দিনে ওই নাম্বার 10 এর রোলটা আসলে খুবই কমে গেছে। তার কারণটা হচ্ছে উইং ব্যাকরা এক্সট্রা সাপোর্টটা দেওয়াতে আপনি ডিফেন্সিভ মিডফিল্ডারগুলোকে দিয়ে আপনি কাজটা সেরে ফেলতে পারছেন, এবং এত বেশি ওভারলোড হচ্ছে এটাকে যে তখন ক্রিয়েটিভিটি থেকে ম্যান মার্কিং বা হচ্ছে যে মানুষের বেশি প্লেয়ার আপনার মিডফিল্ডে চলে আসার কারণে ইজিলি গ্যাপ ক্রিয়েট হচ্ছে। আগে যেটা এই যে নাম্বার 10 মানে ব্রাহিম দিয়াজের মতন প্লেয়ারদেরকে নিজেদেরকে গ্যাপ বের করতে হতো, কিন্তু এখন আপনি ওভারলোড করার কারণে এত বেশি গ্যাপ পাচ্ছেন যে আপনি ইজিলি ওগুলা দিয়ে খেলার চেষ্টা করছেন। তো যার কারণে এখন নাম্বার 10 হারিয়ে যাচ্ছে। তো এখন আমি বলবো যে এই ওয়ার্ল্ড কাপে অ্যাটলিস্ট আমরা ব্রাহিম দিয়াজ আর মাইকেল ওলিসিকে পাচ্ছি এরা নাম্বার 10 হিসেবে, এবং দে আর ডুইং ভেরি গুড অ্যাকচুয়ালি। হ্যাঁ, এটা হচ্ছে কি যে ফুটবলের ওই মজার যে সৌন্দর্য বা ক্রিয়েটিভিটি বা ড্রিবলিং বা ওই যে একটা পাশে পুরো ডিফেন্স ভেঙে যাওয়া, এই জিনিসটা আপনি আবার ওই রাইট ব্যাকদের কাছ থেকে পাবেন না। এরা ওই নাম্বার 10 রোলে যারা থাকবে তারাই আসলে বার করবে। এবার আপনি দেখেন ইংল্যান্ডে দেখেন, আপনি জুড বেলিংহ্যাম এসছে, ডেকল্যান রাইস আসছে, কিন্তু ফিল ফোর্ডেন, পালমার এই দুজন প্লেয়ারকে নিয়ে আসলো না। ক্রিয়েটিভিটি প্লেয়ার সেম গোজ, মানে তারা ওই ফরমেশনে খেলছে যে উইং ব্যাকরা ভিতরে ঢুকবে, যার কারণে ক্রিয়েটিভিটি দরকার নাই। আমরা কানাডার মিস নিয়ে কথা বলছি, বিকজ আমরা গতকালকে ম্যাচে অ্যাকচুয়ালি কানাডাকে আমি কানাডার দুটো মিসকে আপনার কাছে একটু ফার্স্ট হাফের একটা মিস, ফার্স্ট হাফের চতুর্থ মিনিটে এই গোলটা, মানে কর্নার থেকেই বলটা আসছিল, স্ট্রাইকারের মুভমেন্ট ছিল একটা ভালো। এই যে এটা আসলে সে মানে ওই যে বোনোর যে 5 পয়েন্ট ব্লক, এইটা হওয়ার কারণে সে একটু টাইম নেওয়ার চেষ্টা করেছে। সেই ভেবেছিল যে পরের যে সেই বাউন্সে নিবে, কিন্তু তার আগে আসলে বুনো এত মানে ক্ষিপ্র গতিতে এসে তার ভিশনটা ব্লক করে দেয়, এখানে এসে এই জায়গাটা সে শটটা আর মারতে পারে না। আর বলেরও একটু ডাইরেকশন হালকা চেঞ্জ হয়ে গেছিল মাটিতে পড়ার পরে, তো যার কারণে ওই এরপরে আসলে তার অ্যাঙ্গেলই আর কি ছিল না যে মানে মারবে। বাট আমি বলবো যে সেকেন্ড মিসটা দ্যাট ওয়াজ 10 মিনিটে যে ম্যাচটা ছিল, আমরা সেই সেকেন্ড মিসটার দিকে চলে যেতে ওটা ক্লাসিক ইউসিন বোনোর পারফরম্যান্স, মানে ওইটাই আর কি। এটা তাও বলতে পারেন যে আজ ভাগ্য একটু সহায় ছিল, বলের বাউন্সটা একটু আনইভেন, একটু ডিফারেন্ট ছিল।
দশম মিনিটের যে মিসটা ছিল প্রবাবলি উই মিসড দ্যাট সামহাউ ইয়েস এই বিল্ড আপটা থেকে যে এই বিল্ড আপের এই মিসটা মানে এখানে স্ট্রাইকার আসলে বলতে গেলে সবই করেছে, সে টার্নটাও ভালো নিয়েছে, স্পেসও ক্রিয়েট করেছে, কিন্তু এইটা পুরাই পাস হতে পারতো না। পাসের থেকে আসলে এরকম পজিশনে আপনি যখন প্লেয়ারটাকে ডিফেন্সকে কাটাই গেলেন, আসলে শট নেওয়া ছাড়া আসলে কি কোনো উপায় ছিল না, মানে ইটস জাস্ট অ্যাবাউট দ্য টাইমিং। And the reaction says it all. হ্যাঁ হ্যাঁ, মানে এখানে আসলে আর কিছুই করার নেই, এখানে আপনার শট নেওয়া ছাড়া আপনি পাস দিয়ে মানে আপনি ওই ভিশনে আপনার ওই জায়গায় বল পেলে আসলে পাস ওই সময়টা গোল পোস্ট অনেক বড় লাগে, সো তো এখানে আসলে পুরোটাই ইয়াসিন বোনোর আমি বলবো যে রিফ্লেক্স এবং তার সেভ অনেকটা ওয়ার্ল্ড কাপ ফাইনালে মার্টিনেজের মতো ওইটার মতো ওই জায়গাটা অ্যাকচুয়ালি কিছু করার ছিল না সেই জায়গাটা। ইটস জাস্ট দ্য রিফ্লেক্স, এটা হয় হবে অথবা হবে না, দুজনের ক্ষেত্রে আর কি হয়ে গেল। কানাডার গতকালকে ম্যাচটা আমরা দেখলাম, কানাডার আফোনসো ডেভিসকে আমরা মিস করেছে কানাডা নিশ্চিতভাবে, খুব এবার ইনজুরিতে অনেকটা অন অ্যান্ড অফ ছিল। মরক্কো যে খেলাটা দেখিয়েছে সেটা সামনে তাদের ফ্রান্স, এবং একটা কথা ওয়ার্ল্ড কাপের শুরু থেকে এখন পর্যন্ত চলছে, সেটা হচ্ছে এই ফ্রান্সকে আটকাবে কে? ইজ মরক্কো দ্য ওয়ার্দি অপোনেন্ট ফর ফ্রান্স? ইয়েস, তার কারণ হচ্ছে যে ফ্রান্সের দুর্বলতা একটা জায়গায়, আপনি যদি ফ্রান্সের সবগুলো খেলার হাইলাইটস দেখেন, হাইলাইটসে দেখবেন দে হ্যাভ এ বিগ গ্যাপ বিটুইন দি অ্যাটাকিং থার্ড, অ্যাটাকিং ফোর্থ বলা যায়, আর ডিফেন্সিভ মিডফিল্ডার ডিফেন্ডারদের মধ্যে। এই কারণে প্রত্যেকটা অপোনেন্ট যেই কিনা ফ্রান্সের সাথে খেলেছে তারা দেখবেন যে ডিফেন্সিভ মিডফিল্ডার কোথাও নাই, তারা ইজিলি ড্রিবল করে কাছাকাছি চলে আসছে ডিফেন্স লাইনে, কেউ শর্ট করে গোল দিয়েছে, কেউ হয়তো গোল দিতে পারে না। নরওয়ে তাদের সেকেন্ড টিম নামিয়েও কিন্তু গোল দিয়ে দিল জাস্ট এই একটা কারণে। এবং কালকে অনেকগুলা অ্যাটাক কিন্তু প্যারাগুয়ে করেছিল ফ্রান্সের এগেনস্টে, জাস্ট লাকিলি ওদের ফিনিশার থাকার না থাকার কারণে গোলগুলো দিতে পারেনি। কিন্তু ওই যে ডিফেন্সিভ মিডফিল্ডার আর ডিফেন্স লাইনের মধ্যে হিউজ একটা গ্যাপ দেখা যাচ্ছে, এবং এটা স্বাভাবিক, কারণ ফ্রান্স যেটা হয় যে পুরো ম্যাচ 90 মিনিটের মধ্যে 70 মিনিটই অপোনেন্টের হাফে অ্যাটাক করছে, এবং যার কারণে যেটা হয় যে ডিফেন্সিভ মিডফিল্ড লাইনের থেকে ডিফেন্স লাইনের মধ্যে একটা হিউজ গ্যাপ ক্রিয়েট হচ্ছে। সো এক দুইটা যদি ভালো কাউন্টার অ্যাটাক করতে পারে তাহলেই মনে করেন যে এই পুরা গ্যাপটা ভালো এক্সপ্লয়েট করতে পারবে। এবং কাউন্টার অ্যাটাকের জন্য আপনার দরকার একজন ক্রিয়েটিভ মিডফিল্ডার, দরকার দুজন উইঙ্গার আর একজন স্ট্রাইকার, যেটা কিনা মরক্কোর বেশ ভালো আছে। আমরা যেটা বলছিলাম যে ক্লাসিক্যাল নাম্বার 10 ব্রাহিম দিয়েছে, ব্রাহিম দিয়েছে এক্সপেক্ট হচ্ছে। এবং আপনার সঙ্গে এই কথাটাতে যখন আমি আসছি তখন আমার আরেকটা পুরাতন কথা মনে আছে, 2021 সালে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালেও কিন্তু পেপ গার্দিওলা ঠিক এই বাজিটাই নিয়েছিলেন, তিনি কোনো হোল্ডিং মিডফিল্ডার ছাড়া ফার্নান্দিনিওকে না নামিয়েই খেলেছিলেন, এবং পরবর্তীতে চেলসি একদম আন্ডারডগ হওয়ার পরে ম্যাচটা জিতেছে। হোয়াই ডিফেন্সিভ মিডফিল্ডার্স আর সো ইম্পর্টেন্ট? এবং এবার ওয়ার্ল্ড কাপের শুরু থেকে এখন পর্যন্ত আমি যেটা দেখলাম যে ডিফেন্সিভ মিডফিল্ডাররা পার্থক্য করে দিচ্ছেন। মরক্কোর এটার ক্ষেত্রে আমি দেখলাম ডাবল পিভট ইউজ করছে। ব্রাজিলকে আমরা যখনই শেখে দেখছি তখনই দেখছি ক্যাসিমিরোর যখন খেলাটা ভালো হচ্ছে ব্রাজিল খুব ভালো খেলছে। হোয়াই ডিফেন্সিভ মিডফিল্ডার্স আর সো ইম্পর্টেন্ট ইন বিগ স্টেজেস? বিকজ হচ্ছে যে আপনার যেরকমভাবে এখনকার দিনের ফরমেশনগুলা ইয়ে করে, আগেকার দিনে দেখবেন আপনি কিছু হলে 4-4-2 খেলতো, বা হচ্ছে 3-5-2 অনেকে খেলতো, কিন্তু এখনকার সময় এসে আপনি হয়তো এই যে আর্জেন্টিনাকে দেখছেন 4-4-2 খেলছে, ওটা মেসির জন্য, বাট এছাড়া আপনি যদি যাই দেখেন দুই রকমের ফরমেশন দেখবেন, একটা হচ্ছে 4-2-3-1 আর হচ্ছে 4-3-3। সো 4-2-3-1-এ যেটা হয়, যাদের টিমে ক্রিয়েটিভিটির একটু ল্যাকিংস আছে তারা 4-2-3-1-এ যাওয়ার চেষ্টা করে, যাতে দুইজন ডিফেন্সিভ মিডফিল্ডার দিয়ে আপনি ব্লক করতে পারেন। আর যাদের মধ্যে কিনা মানে পেস এবং হচ্ছে আপনার অনেক বেশি হচ্ছে পেস এবং মানে উইঙ্গার আছে, উইঙ্গার স্ট্রাইকার আছে, তারা 4-3-3-তে যাওয়ার চেষ্টা করে, যেরকম ফ্রান্স এখন 4-3-3-তে আর কি খেলছে। তো এটার কারণ হচ্ছে যে ওই ডিফেন্সিভ মিডফিল্ডাররা একটা প্রোটেকশন হিসাবে কাজ করে ডিফেন্স লাইনের ক্ষেত্রে। আর আপনার যদি একেবারেই প্রোটেকশন না থাকে, এখনকার দিনে আপনার শর্ট অ্যাকুরেসি বলেন বা হচ্ছে যেভাবে করে পেস দিয়ে আর কি অপোনেন্ট ঢোকার চেষ্টা করে, সেই ক্ষেত্রে ডিফেন্স লাইনের সামনে যদি কোনো প্রোটেকশন না থাকে তাহলে গোল স্কোরিংয়ের প্রবাবিলিটি অপরচুনিটি অনেক বেশি বেড়ে যায়। তো এই জন্য এক ধরনের মানে ঠিক দারোয়ান হিসেবে আর কি বলতে পারেন যে একেবারে গার্ড দেয় আর কি যে ডিফেন্স লাইনকে, কারণ এখনকার দিনে ওই যেটা যে এক চান্সে গোল মানে খুব, এবার এখন দেখবেন যে ফাস্ট ফুটবলের চান্সের সংখ্যা খুব সীমিত, এবং যে এক দুইটা আসে ওর মধ্যেই গোল হয়ে যায়। ওই এক দুইটাও যাতে না আসতে পারে, ডিফেন্স যদি একেবারে সলিড থাকতে পারে, এই কারণে আসলে ডিফেন্সিভ মিডফিল্ডারদের কদরটা বেশি। শাহেক ভাই, আমরা অনেক ট্যাকটিক্যাল আলাপ করবো, বিশেষ করে আজকে রাতে যখন ব্রাজিলের ম্যাচ আছে, সো দে ডিজার্ভ এ প্লেস ইন আওয়ার শো। সো আমরা ব্রাজিল ম্যাচ নিয়ে আলাপ করবো, ব্রাজিলের ট্যাকটিক্যাল আলাপগুলো আমরা করতে চাই, যেহেতু দু একজন ইনজুরি প্রবলেম আছে, তবে সেটার আগে একটা বিরতির সময় হয়ে গিয়েছে। এখন মাঠে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে।
বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন মাঠে। বিশ্বকাপের আলাপে আমাদের সঙ্গে আজকে আছেন ক্রীড়া বিশ্লেষক আহমেদ শাহেক। শাহেক ভাই, আমরা একটু লাস্টে বিরুদ্ধে যাওয়ার আগে আমরা একটু ব্রাজিলকে একটু টাচ দিয়েছিলাম, আমি সেই জায়গাটা আসতে চাই। ম্যাচ পূর্বক সংবাদ সম্মেলনটাতে কার্লো আনচেলত্তি অলরেডি জানিয়ে দিয়েছেন যে লুকাস পাকেতা থাকছেন না, মার্টিনেলি আসছেন। অ্যান্ড এর পরবর্তীতে যে জিনিসটা হচ্ছে, রাফিনিয়াকে কিছুটা সময়ের জন্য দেখা যেতে পারে। ব্রাজিল দলটাকে যদিও খুব ভালো ছন্দ আছে, বাট একটু কি ইনজুরি প্রবণ লাগছে কিনা? নেইমার হাফ ফিট, রাফিনিয়া হাফ ফিট, পাকেতা এখন আউট অফ দ্য টুর্নামেন্ট বলাই চলে অনেকটা। ক্যাসেমিরো গত ম্যাচে একটু ইনজুরিতে, ব্রাজিলকে কি একটু ইনজুরি প্রবণ লাগছে কিনা, এবং সেটা অ্যাকচুয়ালি ব্রাজিলের খেলাটাও কতটা ইফেক্ট ফেলতে পারে? জি, এটাই হচ্ছে এবারে ওয়ার্ল্ড কাপের সবচেয়ে মানে জয়ের একটা মূল মন্ত্র থাকতে হবে, যে ইনজুরি ফ্রি থাকতে হবে। এত লম্বা ওয়ার্ল্ড কাপ, তো এখানেই ডিফারেন্স নরওয়ে আর ব্রাজিলের আপনার কন্টিনিউয়াসলি আর টাফ অপোনেন্ট খেলে খেলে তাদের আসলে ইনজুরি প্রবণ একটু হয়ে গিয়েছে। প্লাস মানে বয়সে আপনি যেসব প্লেয়ারের কথাগুলো বললেন, বেশিরভাগ প্লেয়ারের আর কি একটু বয়স পড়তির দিকে, ধরেন যে 28-এর দিকে, যার কারণে 28-এর পরে আর কি। তো যার কারণে আর কি ইনজুরিটা একটু বেশি দেখা যাচ্ছে, কারণ এত বেশি ওয়ার্কলোড নিয়ে একটা সিজন শেষ করার পর যখন ওয়ার্ল্ড কাপ হয়, এই ওয়ার্কলোডটা নিয়ে আসলে একটু হার্ড হয়ে যাচ্ছে। তো এখন কাসেমিরো, আমি এর আগের দিন যে ইনজুরিটা নিয়ে বের হতে দেখেছি, আমার মনে হয় না তাকে দিয়ে স্টার্ট করাবে। আই থিঙ্ক আজকে হয়তো স্টার্টে ফ্যাবিনোই আর কি খেলবে। সো ফ্যাবিনিও খেলার জন্যই হয়তো একটু চেঞ্জেস নিয়ে আসবে, যার কারণে মার্টিনেলি ওই স্পেস, ওই পেস এবং ওই আপনার ইন্টেন্সিটিটা দেওয়ার জন্য হয়তো তাকে হেল্প করার জন্য মার্টিনেলিকে নামানো হচ্ছে। আর লুকাস পাকেতা তো আপনার পারফরমেন্স খুব একটা ভালো ছিল না। আমার মনে হয় না যে লুকাস পাকেতা ইনজুর, আমি ঠিক শিওর না এই ব্যাপারটা এখনো। উনি ইনজুর, যদি ইনজুর হয়ে থাকে তাহলে তো অন্য ব্যাপার, বাট ইন জেনারেল আপনি যদি বাকি 4 ম্যাচও দেখেন, লুকাস পাকেতার পারফরমেন্স এত ভালো ছিল না। সে ক্লিক করে নাই বলে আসলে ব্রাজিলের স্কোয়াডটা ক্লিক করতে পারছে না। তো আই থিঙ্ক আজকে মার্টিনেলিকে যেহেতু নিয়ে আসছে, সেও যেহেতু উইঙ্গার হিসেবে খেলে, সো নর্মালি খেলার ধরনটা হয়তো একটু চেঞ্জ করবে, হয়তো আবার একটু 4-4-2 এর দিকে যেতে পারে, যেখানে ফাবিনো আর ব্রুনো গ্যামিরেজ মাঝখানে মিডফিল্ডটা সামলাবে, এক পাশে হয়তো রায়ান আর এক পাশে হয়তো মার্টিনেলি থাকবে। আমরা হয়তো ভিনিসিয়াস জুনিয়রকে হয়তো আর একটু মানে 4-4-1-1 দেখতে পারি, অথবা একটু 4-4-2 দেখতে পারি, যেখানে ভিনিসিয়াস একটু মাঝামাঝি খেলবে। আমরা ব্রাজিলের আমাদের কাছে যে প্রেডিক্টেড লাইনআপটা ছিল সেটা আমরা একটু দেখতে চাই, এবং সেখানটায় আমার এখানে আরো দুই একটা প্রশ্ন আছে এই জায়গাটায়। আমরা মোটামুটি যেটা দেখতে পাচ্ছি, অ্যালিসন বেকার অবভিয়াসলি গোলে, ডানিলো রাইট ব্যাকে, মার্কিনিয়াস অ্যান্ড গ্যাব্রিয়েল তারা থাকবেন এখানটায়, এবং ডগলাস সান্তোস তিনি থাকবেন লেফট ব্যাক। ক্যাসেমিরো, গ্যাব্রিয়েল মার্টিনেলি, ব্রুনো গিমারেস এবং ভিনিসিয়াস, রায়ান, এই যেই ফরমেশনটা মোটামুটি দাঁড়িয়ে গিয়েছে, যদি এইটাই ফরমেশন দাঁড়ায় তাহলে যেটা হবে 4-3-3-তেই খেলবে। সেখানে ক্ষেত্রে ফ্রন্ট 3 থাকবে এই তিনজন, ভিনিসিয়াস, গ্যাব্রিয়েল মার্টিনেলি আর রায়ান, এবং এটার পিছনে ম্যাথিউস কুনহা এবার খেলবে হচ্ছে লুকাস পাকেতার জায়গাটায়, একটু ড্রপ করবে, তাহলে ম্যাথিউস কুনহা, ক্যাসেমিরো বা ফ্যামিনো যে নামে, আর ব্রুনো গ্যামিরেস, এই তিনজন থাকবে ক্রিয়েটিভ তিনটাতে। এবং সেখানে হয়তো মানে এরকম হয় যে 4-1-2-3 এভাবে আর কি, যে 3-1 এভাবে যাবে। মানে যে জিনিসটা হচ্ছে যে আপনার শুধু ক্যাসেমিরো ডিফেন্সিভ মিডফিল্ডটা সামলাবে, পাশে দুইজন ম্যাথিউস কুনহা, ব্রুনো গ্যামিরেস ক্রিয়েটিভ এবং সেন্টার মিডফিল্ডটা সামলাবে, তার সামনে থাকবে হচ্ছে আর কি এই তিনজন। সো এখন আসলে এইটাই আসলে দেখতে হবে যে তারা আসলে যেটা করবে, যে তারা জানে যে আজকের এই ম্যাচে তারা ফিজিক্যাল কোনো অ্যাডভান্টেজ সেভাবে পাবে না, এবং তারা বক্স এরকম ক্রস করে জাপানের মাথার উপর দিয়ে যেভাবে হেড দিল, সেটা তাদের দেওয়ার পসিবিলিটি নাই। দ্য অনলি ওয়ে টু বিট নরওয়ে ইজ টু প্লে ফুটবল অন দ্য গ্রাউন্ড, উইচ ইজ উইথ স্কিল অ্যান্ড পেস, যেটা কিনা এই তিনজন করার চেষ্টা করবে। এবং এটার কারণে হয়তো মার্টিনেলি আসছে, বিকজ তার স্কিল, তার পেস ইজ ভেরি হাই। এই তিনজনের মধ্যে কোঅর্ডিনেশনটা ভালো হবে, তিনজনই অনেক পেসফুল, তিনজনই অনেক স্কিলফুল। সো আই থিঙ্ক এইটাই তাদের টার্গেট আজকের জন্য আর কি। আমি ম্যাথিয়াস কুনিয়াকে নিয়ে একটু আলাপ দিতে চাই। ম্যাথিয়াস কুনিয়াকে আমরা এই ছবিটায় রায়ান ঠিক যে জায়গাটা আছে, আমরা ম্যাথিয়াস কুনিয়াকে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ওইখানেই বিল্ড করতে দেখি, দেখবেন, এবং আজকেও এখানেই দেখবেন। এবং ম্যাথিয়াস কুনিয়া ঠিক কতটা ইম্পর্টেন্ট এই ব্রাজিল সেটআপে? ভেরি মাচ। কারণটা হচ্ছে যে আপনি দেখবেন প্রথম ম্যাচে হয়তো ম্যাথিয়াস কুনিয়াকে শুরু করেনি, তখন ধরা হয়েছিল যে আসলে আপনার থিয়াগোকে দিয়ে করবে, একটা লোন স্ট্রাইকার দিয়ে হয়তো তারা স্টার্ট করবে। কিন্তু যখন খেলা কিছু দূর চললো এবং প্রথম ম্যাচে দেখলো যে আসলে থিয়াগো দিয়ে কাজ হচ্ছে না, তখন বুঝে গেল যে এই ওয়ার্ল্ড কাপে এখন যেতে গেলে ম্যাথিউস কুনহার যে ট্রিকারি বা তার যে হচ্ছে যে শুটিং পাওয়ার,
বা শুটিং সেন্স সেগুলোকে দিয়ে আসলে কাজ চালাতে হবে। সো এই কারণে দেখবেন যে এরপরে কিন্তু ম্যাথিস কুনহাও বসেনি আর ইগোর থিয়াগোও নামেনি। সো বেসিক্যালি তাকে তার উপরে আর কি বেশ বড় রকমের একটা ভরসা আছে। কিন্তু যেটা বললাম যে আজকে হয়তো যে ওই কারণে ম্যাথিউস কুনহাকে হয়তো আপনারা এত অ্যাডভান্স রোলে দেখবেন না। ওই লুকাস পাকুয়েতা আর ব্রুনো গ্যামিরেজ যেরকম একটা খেলা খেলছিল, আজকে ম্যাথিউস কুনহা আর ব্রুনো গ্যামিরেজ হয়তো দুজনে একসাথে ওই খেলাটা দিবে এবং বাকি তিনজন এরা থাকবে ফ্রন্টে প্রেস করার জন্য। ভিনিসিয়াসের যে ব্যাপারটা, ভিনিসিয়াসকে আমরা এবারে ওয়ার্ল্ড কাপে আমরা দেখলাম একেবারেই খুবই দুর্দান্ত ছন্দে আছে এবং একটা স্ট্যাট দেখছিলাম এমন যে ব্রাজিলের কোনো ফুটবলার যদি গ্রুপ পর্বে 3টা ম্যাচে গোল করে তাহলে ব্রাজিল শেষমেশ বিশ্বকাপটা নিয়ে রোমারিও, রিভালদো, রোনালদো আর জার্জিনো, চারজন। ভিনিসিয়াসকে আমরা রিয়াল মাদ্রিদে দেখলাম তিনি আনচেলত্তির আন্ডারে খুব ফ্লারিশ করলেন এবং এখানেও দেখলাম। হোয়াটস সো স্পেশাল অ্যাবাউট দিস ভিনিসিয়াস অ্যান্ড আনচেলত্তি বন্ডিং? হাউ টু ইউজ হিম টু দি হায়েস্ট পোটেনশিয়াল। ভিনিসিয়াস হচ্ছে যে লেফট উইংয়ে মানে যে জিনিসটা আগের ব্রাজিলের সাথে এই ব্রাজিলের চেঞ্জ, সেটা হচ্ছে যে আগেকার দিনে যেটা যে যোগাবনিত ফুটবলটা খেলতো, এলো পাথারি ফুটবল থাকতো। নেইমার দেখা যেত লেফট উইং থেকে বল নিয়ে টানতে টানতে রাইট উইং চলে যাচ্ছে, আবার লেফট উইংয়ে আসছে। সেম কাজটা আগে ভিনিসিয়াসেরও করতে হতো, যে কখনো এখানে কখনো ওখানে, কোনো স্টিক টু পজিশন নেই। তো কার্লো আনচেলত্তি এসে যখন এই ব্রাজিল দলটাকে একটা ছকে ছকে গুছিয়ে আনলো, তখন ভিনিসিয়াসের কাজটাই হলো যে শুধু লেফট উইংটাকে সামাল দিয়ে ওইখান থেকে অ্যাটাকটা জেনারেট করা এবং পেনিট্রেট করা ডিফেন্স লাইন। এবং সেটাই আর কি মানে যেটা দেখলাম আমরা, যে জাপানের সেকেন্ড হাফে যে খেলাটা খেললো, গোল হয়তো ভিনিসিয়াস দেয়নি, কিন্তু যেই পেনিট্রেশনটা করলো, ও যে নাটমেক করে বল নিয়ে চলে গেল এবং ঢুকলো, ওইটার কারণেই কিন্তু জাপান এরপরে পুরো ছন্দ হারিয়ে ফেললো। সো ভিনিসিয়াস জুনিয়রের কাজই হচ্ছে যে লেফট উইং থেকে অপোনেন্টকে এমনভাবে একটা ধরসাই অবস্থায় রাখা যে হয়তো তার কাছ থেকে গোল আসবে না, কিন্তু তার খেলাতেই পুরো অপোনেন্ট মানে ছন্দহারা হয়ে যাবে এবং ব্রাজিল তখন ম্যাচটা ধরে ফেলবে। আমরা একটু নরওয়ের দুজন মেইন যে কি স্ট্রাইকার বা কি ফিগার তাদের দিকে নিয়ে একটু আমি আলাপ করতে চাই। আর্লিং হালান্ড 3 ম্যাচ 5 গোল, অন টার্গেট শট 14টা। আজকেও গোল দিবে গ্যারান্টিড। ওকে, সো আহমেদ শেখ এখন টিভি স্টুডিওতে বলে গেলেন যে হালান্ড একটা গোল করবে, সো স্কোর লাইনে তার মানে ব্রাজিল ক্লিন শিট রাখছে না। ওকে, দ্যাটস ইট। আমরা এরপর দেখতে যাচ্ছি তার সফল পাস 18টা, সুযোগ তৈরি 4টা। এবং ইন্টারেস্টিংলি আমি এরিয়াল ডুয়েল জিনিসটা সাধারণত ডিফেন্ডারদের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু আমি এরিয়াল ডুয়েলটা রেখেছি এই কারণে 71.4% এরিয়াল ডুয়েল সে ওন করেছে এবং এটা সম্ভবত বুঝিয়ে দেয় যে ডিবক্সে একটা ক্রস আসলে আর্লিং হালান্ড কতটা ভয়ঙ্কর হতে পারে। জি, আজকে ধরেন যে আগেকার দিনে ওয়ার্ল্ড কাপে বা ইন্টারন্যাশনাল ম্যাচগুলোতে অনেক থাকতো যে এক ধরনের রাইভালরি থাকতো। আজকের ম্যাচে আমরা এই ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বড় রাইভালরি দেখবো, সেটা হচ্ছে যে গ্যাব্রিয়েল ভার্সেস আর্লিং হালান্ড, যাদের কিনা ম্যানচেস্টার সিটি আর আর্সেনালের এক ধরনের ঝামেলা সারা বছর ধরে থাকে। এবং এটা আজকে দেখতে খুবই মানে প্রাণবন্ত হবে, এটা আমার ধারণা। এবং মানে হালান্ডের যে ব্যাপারটা, যে মানে তারা ও যেভাবে হোক যে কোনো না কোনো জায়গা থেকে ও গোল বার করবেই। এবং মানে নরওয়ে টিম, এটা আমি প্রথম থেকে বলে আসছিলাম যে নরওয়ে হচ্ছে এবারে ওয়ার্ল্ড কাপের ডার্ক হর্স। এবং আমার মানে আইডিয়া অনুযায়ী আজকে তো তারা গোল তো দিবেই এবং সম্ভাবনা আছে আজকে ব্রাজিলকেও হারিয়ে দিবে, কারণ তাদের যে মিডফিল্ড এবং তাদের যে ডিফেন্স লাইন আছে, মানে ব্রাজিলের যদি ইনজুরি ফ্রি থাকতো সবাই, যদি ফুল স্কোয়াড থাকতো এবং নেইমারও ফুল ফিট থাকতো, তাহলে আমি বলতাম যে হ্যাঁ, ব্রাজিল খুব সহজেই এই ম্যাচ হয়তো বের হয়ে আসবে তাদের এক্সপিরিয়েন্স দিয়ে। কিন্তু এখন এই যেটা হলো যে আপনার রাউন্ড অফ 32 এর আগে লাস্ট যে ম্যাচটা ফ্রান্সের সাথে খেলো, তখন যে সবাইকে রেস্টটা দিল, পুরো স্টার্টিং 11 কিন্তু ফ্রেশ ছিল একদম ফ্রেশ। এবং যেটা কিনা ফলশ্রুতিতে আমরা দেখলাম যে কি হলো আর কি আপনার রাউন্ড অফ 32তে। এবং সেম ভাবে কিন্তু টিম এখন ফ্রেশ, মানে তারা কিন্তু এখন মানে বাকি সবার তুলনায় যদি চিন্তা করেন, তারা কিন্তু 120 মিনিটও ওভাবে খেলতে হয়নি, 90 মিনিটে খেলা শেষ হয়ে গিয়েছিল। এবং যার কারণে পুরো টিম ফ্রেশ এবং তারা কিন্তু এমনভাবে তেড়ে ফুরে আসবে ব্রাজিলের দিকে। ব্রাজিল কতটুকু কন্টেইন করতে পারবে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার নিয়ে, আই রিয়েলি হ্যাভ ডাউট। আপনি যখন ডিফেন্সিভ মিডফিল্ডের কথা আসছে তখন আবার সেই ক্লাসিক নাম্বার 10 এ ফেলে যেত এবং নরওয়েতে ক্লাসিক নাম্বার 10 এবং ক্যাপ্টেন সামব্যান্ডেও যার হাতে থাকে, তিনি হচ্ছেন আমাদের খুবই পরিচিত মার্টিন ওডেগার্ড। আমি মার্টিন ওডেগার্ডের তাকে যদি কেউ নামেও না চিনে তাহলে বলতে হবে যে এবারে যে দর্শকদের যে সেলিব্রেশন ভাইকিং রো সেলিব্রেশনে যে ড্রাম বাজে, সেই ড্রাম বাদক, আমরা সেই মার্টিন ওডেগার্ডের দিকে যেতে চাই। কোনো গোল নেই, 3টা অ্যাসিস্ট। এবং এই জায়গাটাতে আমি আপনার কাছে আসতে চাচ্ছিলাম যে এক্সপেক্টেড অ্যাসিস্ট মাত্র 0.86 এবং সেখান থেকে 3টা অ্যাসিস্ট বের করে নেয়া।
0.86 মানে হচ্ছে আমি কতটা এক্সপেক্ট, মানে তার খেলার ধরন হচ্ছে কতটা অ্যাসিস্ট তিনি করতে পারেন। 0.86 থেকে 3টা অ্যাসিস্ট বের করে না, অডেগার্ডের ক্রিয়েটিভিটির মনে হয় আলাদা একটা প্রশংসা করতে হয়। সফল পাস 136টা সুযোগ তৈরি করেছেন 3টা, এবং 3টাই নরের ফরওয়ার্ডার সেটা গোলে কনভার্ট করেছে, এবং 6টা ট্যাকেল করেছে, মানে ডিফেন্সিভ কন্ট্রিবিউশনে বেশ ভালো। অডেগার্ড কতটা কি ফ্যাক্টর? বিশাল বড় কি ফ্যাক্টর। তার কারণ হচ্ছে যে আপনার টিমে ওয়ার্ল্ডের সেরা স্ট্রাইকার থাকতে পারে, কিন্তু সেই সেরা স্ট্রাইকারকে তো বল দিতে হবে, এবং যদি সে বল না পায় সে তো কিছু করতে পারবে না। এরকম অনেক অনেক উদাহরণ আছে যে দুর্ধর্ষ স্ট্রাইকার কিন্তু কখনো বড় স্টেজে ভালো করতে পারেনি, তার কারণ তাকে সাপ্লাই দেওয়ার মতনই বল ছিল না। যেরকম ধরেন জলাটান ইব্রাহিমোভিচ, সুইডেনে কখনো ওই লেভেলের বলই পায়নি। নরওয়ের বিশাল একটা বড় ফ্যাক্টর হচ্ছে যে হালান্ডকে দিয়ে গোল করানোর জন্য তার সেম লেভেলে একজন ক্রিয়েটিভ মিডফিল্ডার আছে, সেটা হচ্ছে মার্টিন ওডেগার্ড। এবং সে শুধু বল যে আপনার ক্রিয়েটিভ পাসগুলো দেয় তা না, সে তার দুই উইংকে যেভাবে ইউজ করে এবং পুরো ম্যাচটাকে যেভাবে কন্ট্রোলে রাখে, কারণ আপনার অ্যাট দ্য সেম টাইম ম্যাচটা কন্ট্রোলে রাখাটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এবং সে সেটা করতে পারে। তার ড্রিবলিংও ভালো, তার বডি মুভমেন্টও ভালো। তার যখন ডিফেন্সিভ মিডফিল্ডার বার্গ এবং বার্জ দুইজন আছে, সো দুইজনের কাছ থেকে যখন সাপোর্ট নেওয়া দরকার হয়, সাপোর্ট নিয়ে সে বলটা কন্ট্রোলে রেখে দুই উইঙ্গারকে খুব ইজিলি ইউজ করাতে পারে। এবং উইংও বেশ পরীক্ষিত, সরলতের মতো আছে। আপনি দেখলেন যে লাস্ট ম্যাচে নুসা যে গোলটা দিল, পুরো নেইমার মনে হলো যে নেইমার গোল দিচ্ছে, মানে পুরো নেইমারের মতো। আরেকটা হচ্ছে স্লট, যে কিনা অ্যাথলেটিকো মাদ্রিদে খেলে। সো এই দুই উইঙ্গারকেও যে সুন্দরভাবে কিভাবে ইউজ করতে হবে, তো সেইটাও মার্টিন ওডেগার্ড খুব ভালো করে জানে, যার জন্য মানে হাল্যান্ডের কাছ থেকে আমরা শুধু দেখি যে একটা ট্যাপ ইন গোল দিচ্ছে বা ছোঁয়া দিচ্ছে, ইজ জাস্ট অ্যাবাউট যে সুন্দর পাসটা দুই উইঙ্গারের কাছে যাচ্ছে। আমরা ব্রাজিল এবং নরওয়ে ম্যাচের ট্যাকটিক্যাল আলাপ আবারও করতে হবে, বিকজ বিগ ম্যাচ। তবে সেটার আগে একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতিতে যেতে হচ্ছে। এখন মাঠে নিচ্ছে আর একটা বিরতি, ফিরছি একটু পরেই। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। বিরতি পর ফিরে এলাম, দেখছেন এখন মাঠে। আমাদের সঙ্গে আলোচনা করতে আসছেন আহমেদ শেখ। শাহেক ভাই, আপনি একটা ছোট্ট একটা অংশ বলেছেন, সেটা আমি এলাবোরেশনে যাইনি তখনও, যে ব্রাজিল আজকে হেরেও যেতে পারে। ওয়াই ইজ দ্যাট? ওয়াই ইজ দ্যাট, যেটা যে ব্রাজিল যদি ফুল ফিট থাকতো অ্যাজ এ টিম, তাহলে এই বিষয়ে কোনো সন্দেহ ছিল না যে তাদের এক্সপিরিয়েন্স এবং আন্ডারস্ট্যান্ডিং দিয়ে ম্যাচটা বের করে নিয়ে আসতো। প্রবলেমটা হচ্ছে আজকে ব্রাজিল কোনোভাবেই এরিয়াল কোনো খেলা খেলতে পারবে না, কারণ নরওয়ের সব ডিফেন্ডাররা 6 ফিট 4 ইঞ্চি মতন লম্বা, এবং তাদের কাছে আসলে এরিয়ালে গিয়ে এখন পর্যন্ত কেউ ওভাবে করে আসলে বল বের করে নিয়ে আসতে পারে নাই। মাঝ মাঠের কন্ট্রোলে মানে তারা 4-2-3-1 যেটা খেলে, যেটা ট্রেডিশনাল সবাই খেলে এখন, তাদের দুইজন ভালো ডিফেন্সিভ মিডফিল্ডার আছে যারা কিনা ওডেগার্ডকে ভালো সাপোর্ট দিতে পারবে। সো মোরালেস তারা মানে মানে এই লাস্ট কয়েকটা ম্যাচে দেখা গেছে যে ব্রাজিলের মিডফিল্ড গোছানো না এবং বল ধরে রাখতে পারছে না। তো অপোনেন্টেরও ওরকম মানে যে খুব বল গোছায় ধরে রেখে বল চালানোর মতন কোনো টিম কিন্তু এখন পর্যন্ত ব্রাজিল ভাবে পায়নি। জাপান কাউন্টার অ্যাটাক ছিল, এছাড়াও যদি মরক্কো বলেন ফার্স্ট ম্যাচে তারাও একটু হালকা কাউন্টার অ্যাটাকের উপরই খেলেছিল, কিন্তু আজকের ম্যাচে যদি বল লুজ করে নরওয়ে পুরা তাদের মিডফিল্ড নিয়ে ব্রাজিলের উপর অ্যাটাক করবে। সো যার কারণে যেটা হবে যে ব্রাজিলের দ্য অনলি ওয়ে ব্রাজিল ক্যান উইন টুডে ইজ লাইক বল মাটিতে রেখে ড্রিবলিংয়ের উপরে ম্যাচটা বার করে নিয়ে আসা, যেটা কিনা করতে হয়তো খুব একটা বেশি সুযোগ নরওয়ে নাও দিতে পারে। তো উল্টা দিকে নরওয়ের যে উইঙ্গার এবং তাদের যে মিডফিল্ড এবং স্ট্রাইকার, মানে তারা যদি ধরেন যে 4টা চান্স পায়, এর মধ্যে হয়তো 2টাই গোল দিয়ে দিতে পারে, কারণ তাদের যেই রকমের ফায়ার পাওয়ার আছে। সো এখন দ্য অনলি একটা জায়গায় মানে আটকে থাকবে নরওয়ে, সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স। তাদের এত হাই লেভেল, এত টপ লেভেলে তাদের খেলার এক্সপিরিয়েন্স এই স্কোয়াডের নেই। তো যার কারণে যদি কোনো এক্সপিরিয়েন্সের মানে অনেক সময় দেখা গেছে এরকম ছোট ছোট টিম অনেক ভালো, কিন্তু এক্সপিরিয়েন্সের কারণে মার খেয়ে যায়। আপনি জাপানও ধরতে পারেন লাস্ট, যেটা আমরা এবার ওয়ার্ল্ড কাপে মোরলে সব টিমে দেখছি যে আফ্রিকান টিমগুলো বেসিক্যালি 80 মিনিটস পর্যন্ত ডমিনেট করছে। তারপরে এই যে আপনি ইংল্যান্ড আর কঙ্গোর খেলাটাই দেখেন, কঙ্গো কিন্তু আগিয়ে ছিল, কিন্তু জাস্ট এক্সপিরিয়েন্স, ওয়ার্ল্ড কাপে খেলার এক্সপিরিয়েন্সের কারণেই, কিন্তু বড় বড় ম্যাচ খেলার কারণেই ইংল্যান্ড বার হয়ে আসলো। সেম জিনিসটা আপনার হচ্ছে আপনার নরওয়ের সমস্যা দিতে পারে। বাট ওই যে নরওয়ের যে আপনার সাব বেঞ্চেও বেশ কিছু ভালো প্লেয়ার আছে, এবং নরওয়ের যে কোচ সে চাইলে ম্যান টু ম্যান সাবস্টিটিউশন করে, মানে হাল্যান্ড হয়তো পারবে না, বাট হাল্যান্ড আর ওডেগার্ড ছাড়া বাকি সব জায়গায় কিন্তু ম্যান টু ম্যান সাবস্টিটিউশন করে প্লেয়ার আছে খেলানোর মতন। সো এই ফ্লেক্সিবিলিটিটা নরওয়ের আছে, যেটা কিনা ব্রাজিলের হয়তো নেই। কিন্তু ব্রাজিলের 2টা জায়গায় হয়তো পজিটিভিটি আছে, যেটা হচ্ছে এক, তারা যদি পায়ে পায়ে বল নিয়ে খেলে, ড্রিবলিং করে, যেটা তাদের চিরাচরিত খেলা।
ওই রকম কোঅর্ডিনেশন, ওই রকম খেলা যেটা কিনা লাস্ট ম্যাচে জাপানের সাথে ওই যে হাইড্রেশন ব্রেকে যাওয়ার আগে হঠাৎ করে রায়ান, নেইমার, রায়ান, এবং ভিনিসিয়াস, এনড্রিক আমার কাছে ওই ম্যাচটাতে আমার পার্সোনাল ফিলিংস শাহেক ভাই, এনরিক যে এনড্রিক যখন নেমেছে এবং সে যখন বারবার ভেতরে রানগুলো দিচ্ছিল, তখনই খেলাটা চেঞ্জ হয়েছে। যদিও এনরিকের টাচ খুব কম ছিল, কিন্তু জাপানের মিডফিল্ড ডিফেন্স লাইনটাকে পুরোপুরি আনস্টেবল করে দিয়েছে। হ্যাঁ, ওই আনস্টেবলের কারণে পরবর্তীতে গোলটা আসে। এনরিকের রানগুলো ছিল হেল্পফুল। সো ওই যে আপনার মানে ওরা যদি পায়ে পায়ে বলটা খেলে এবং ওই পায়ে পায়ে গোল নিয়ে আসে, এটা একটা রিজন হতে পারে। আর একটা হচ্ছে অতিমানবীয় নেইমারের যদি কোনো মানে ধরেন ত্রাণকর্তা হিসাবে এসে খেলার ঝলক দেখিয়ে বার করে নিতে পারে। কারণ নর্মালি বড় বড় ম্যাচে যেটা হয়, বড় বড় প্লেয়াররাই পারফর্ম করে বের হয়, যেটা আপনি দেখলেন যে ইংল্যান্ডের সাথে কঙ্গোর খেলায় হ্যারিকেন 2 গোল দিয়ে বের করে নিয়ে আসলো ইংল্যান্ডকে। সেরকম ভাবে দেখা যাবে যে নেইমার হয়তো একটা অতিমানবীয় একটা ড্রিবল, অতিমানবীয় একটা পাস বার করবে, যেটা কিনা ওই মাঠে আসলে আর কারো ওই ট্যালেন্টটা নেই। সো ব্রাজিল এছাড়া আমার মনে হয় না আর এই ম্যাচে বের হতে পারবে কিনা বলে আমার একটু সন্দেহ আছে। আমরা এই ধরনের সিনারিওতে আমরা যে জিনিসটা দেখি যে মিড ব্লক এবং লো ব্লকটা খুব বেশি ইউজ করে অপোনেন্টগুলো। আই ডোন্ট নো নরওয়েতে আজকে সেই লো ব্লকের আজকে এন্ড টু এন্ড ব্যাটল হবে, একবার এ অ্যাটাক করবে, একবার এ অ্যাটাক করবে, এর মধ্যে যে আসলে বল। তবে বাই এনি চান্স যদি লো ব্লক খেলে, সেক্ষেত্রে যদি খেলে, কারণ নকআউট সবাই একটু সেফ থাকতে চাইবে, কাউন্টার অ্যাটাক যেতেও পারে, যদি লো ব্লকে নরওয়ে খেলতে চায়, এমনিতে এরিয়ালের পথটাও বন্ধ, সেক্ষেত্রে তো ব্রাজিলের স্কোরিং আরো বেশি টাফ হয়ে যাবে, নাকি এই লো ব্লক ব্রেক করার মতো অবস্থাও ব্রাজিলের আছে? না, লো ব্লক ব্রেক করার মানে তো ব্রাজিলের ওই অবস্থাটা আছে, যেটা আমি বলছিলাম যে নরওয়ে ডিফেন্ডার অনেক লম্বা লম্বা। সো নর্মালি যে জিনিসটা হয় যে লম্বা লম্বা ডিফেন্ডার হলে তাদের যে জিনিসটা যে কুইক যে বডি চেঞ্জটা একটু করতে একটু সমস্যা হয়। আপনি যদি ইন জেনারেল ভিনিসিয়াস দেখেন যে খুব কুইক বডি চেঞ্জ করতে পারে, মার্টিনেলি খুব কুইক বডি চেঞ্জ করতে পারে বিকজ অফ দ্য লো সেন্টার অফ গ্র্যাভিটি। হ্যাঁ, এনরিক বলেন বা মেসি বলেন, মানে যারা কিনা একটু খাটো হয় তারা এই সুবিধাটা পায় যে ড্রিবল করার সময় তাদের বডি খুব তাড়াতাড়ি শিফট করতে পারে, যেটা কিনা লম্বা প্লেয়াররা ন্যাচারালি পারে না। এই যে 0.1 মিলিসেকেন্ড, 1 মিলিসেকেন্ড বা 1 সেকেন্ড, এই যে ফ্র্যাকশনে যদি কোনো বডি মুভমেন্টের চেঞ্জে যদি কোনো ডিফেন্ডারকে পার করে চলে যেতে পারে, এই জায়গাগুলাই আর কি আজকে চেষ্টা করবে যে জায়গাগুলোটা নেয়ার। তো ওইখানে একটু নরওয়ে ধরা খেয়ে যেতে পারে। আবার অনেকটা ব্যাপার আছে যে লম্বা লম্বা ডিফেন্ডার হলে আপনি থ্রু দ্য লেগস শট দিয়ে পায়ের মাঝখান দিয়ে এমনভাবে মারলেন যে আসলে ডিফেন্ডারে যে আপনার মরক্কোর প্রথম গোলটা যেমন ওরকম, তো এইভাবে করে বের হয়ে যেতে পারে, সেটা সম্ভাবনাও আছে। আমার ব্রাজিলের আজকের যদি আমরা ফরমেশনটা দেখি, আমার কাছে যেটা ব্রাজিলের জন্য যেটা কনসার্নিং মনে হচ্ছে সেটা হচ্ছে হোল্ডিং মিডফিল্ডার। জি, বিকজ ফ্যাবিনিও, আই এম এ বিগ লিভারপুল ফ্যান, এটা যদি এভাবে বলা উচিত না, বাট ভেরি বিগ লিভারপুল ফ্যান। সো ফ্যাবিনিওর প্রতি আমার একটা আলাদা টান কাজ করে। অ্যান্ড ক্যাসিমেরো, দুইজনেরই বয়স হয়েছে। অডেগার্ডের পেস যেটা, সরলথের যে পেসটা, ব্রাজিলের ডিফেন্সিভ মিডফিল্ডার কি সেই অবস্থানে আছে যে তাদেরকে অ্যাকচুয়ালি হোল্ড করে রাখতে পারবে? যদি ব্রুনো গেমারেস যদি সেন্ট্রাল মিড বা অ্যাটাকিং মিড হিসেবেও খেলে, ব্রাজিলের ডিফেন্সিভ মিডের অবস্থা বোধ করে সবচেয়ে খারাপ এই মুহূর্তে। হ্যাঁ, আমি ওটাই বলবো যে আসলে কোনো ইয়াং ওরকম সেন্টার মিড আমরা দেখছি না বা ডিফেন্সিভ মিড দেখছি না। সো জানি না, হয়তো আজকের ম্যাচে আবার ওই যে যেই প্লেয়ারটাকে নিয়ে আসলো পরে এডারসন ম্যানচেস্টার ইউনাইটেডের, তাকে হয়তো নামায় দিতে পারে, সেটার একটা পসিবিলিটি থাকতে পারে সাপোর্টটা দেওয়ার জন্য পরবর্তীতে। বাট ফ্যাবিনো বা কাসেমিরো যেই হোক না কেন, আজকে হয়তো ওই যে সাইডওয়েজ পাসিংটাই বেশি করবে, চেষ্টা করবে দুই উইং দিয়ে সাপোর্টটা নিয়ে আর কি আগিয়ে যাওয়ার। বাট মাঝামাঝি পুরো মিড যে কন্ট্রোল নেওয়াটা আমার মনে হয় না আজকে খুব একটা বেশি নিতে পারবে। তার কারণ হচ্ছে যে নরওয়ে খুব হাই প্রেসিং করবে, যখনই ব্রুনো গ্যামিরেস বা ম্যাথিউস কুনা বল পাবে খুবই হাই প্রেসিং করবে, করে বলটা নিয়ে সাথে সাথে তারা কন্ট্রোলে যাওয়ার চেষ্টা করবে, কারণ দে নো দ্যাট দে ক্যান কন্ট্রোল। সো এই জায়গাটায় একটা কষ্টকর জায়গা হবে, মানে মিডফিল্ডের চালিকা শক্তি আজকে নরওয়ের হাতে থাকবে, কিন্তু উইংয়ের চালিকা শক্তি থাকবে ব্রাজিলের হাতে। তো এই জন্যই দিন শেষে কে যুদ্ধে জয় হয় ওইখানেই আসলে খেলাটা হবে। আমরা আরো একটু বিরতিতে যেতে হচ্ছে, তারপরে আমরা খুব ছোট করে ইংল্যান্ড এবং মেক্সিকো ম্যাচ নিয়ে আলাপ করবো আপনার সঙ্গে বিরতি পরে। এখন মাঠে নিচ্ছে আরো একটি বিরতি, ফিরছি একটু পরেই। বিরতি পর ফিরে এলাম, দেখছেন এখন মাঠে, আমাদের সঙ্গে আছেন আহমেদ শেখ। ভাইয়া, রাতের আরেকটা ম্যাচ আছে, এটাও বেশ হাই ইন্টেন্সিটি ম্যাচে হতে যাচ্ছে, মেক্সিকো অ্যান্ড ইংল্যান্ড। অ্যান্ড মেক্সিকোকে আমার কাছে এবারে পার্সোনালি, বিকজ মেক্সিকোকে এর আগে আমরা কখনো রাউন্ড অফ 16 পার হতে, মানে নকআউটের ফার্স্ট ফেজটাকে কখনো পার হতে দেখি না, বাট এবারে মেক্সিকো হোম ক্রাউডের কারণে হোক বা যে কারণেই হোক, মেক্সিকোকে একটু ফাস্ট এবং একটু অ্যাগ্রেসিভ মনে হচ্ছে। মেক্সিকো কেমন দেখলেন এবার ওয়ার্ল্ড কাপে? এই তো ভালো দেখছি, প্লাস যেটা আপনি বললেন সেটার মধ্যে অ্যান্সার, সেটা হচ্ছে হোম ক্রাউড এবং তার থেকে বড় ব্যাপার হচ্ছে হোম স্টেডিয়াম। সেটা হচ্ছে যে এখন পর্যন্ত তারা সবগুলো ম্যাচই অ্যাজটেকে খেলেছে মেক্সিকো সিটিতে।
এখানে যে জিনিসটা হয়েছে যে অ্যালটিটিউডের কারণে ব্রিদিং এর একটা ইস্যু থাকে এবং আপনি দেখবেন আজ খবর আসছিল যে ইংল্যান্ডের প্লেয়ারদেরকে বলা হচ্ছে যে যারা ভায়াগ্রাও নিতে পারবে তাদের এই অ্যালটিটিউডটাকে ওভারকাম করার জন্য। যে জিনিসটা হচ্ছে মেক্সিকো তাদের যতগুলো ম্যাচ খেলেছে সবগুলো ম্যাচে তারা চেষ্টা করেছে যে প্রথম 20-25 মিনিটে কন্টিনিউয়াসলি অপোনেন্টকে অ্যাটাক করতে। তাহলে যে জিনিসটা হবে আপনি যখন অ্যাটাক করেন বা আপনি যখন ডিফেন্ডও করছেন আপনি একটা ব্রিদিং নেন, এটা হচ্ছে এক ধরনের ব্রিদিং। কিন্তু যখন আপনি একটু রেস্ট নেন তখন হচ্ছে আবার আরেক ধরনের ব্রিদিংটাকে ঠান্ডা করার জন্য। Yeah. কিন্তু মেক্সিকো প্রথম 20-25 মিনিটে কাউকে এই সেকেন্ড ব্রিদিংটা নেওয়ার সুযোগই দিচ্ছে না, একের পর এক মুহুর্মুহ অ্যাটাক করে ওর মধ্যে থেকে মানে গোলটা বের করার চেষ্টা করে। এবং আপনি এটা বলার পরে আমার মাথায় আসলো যে মেক্সিকো যতগুলো ম্যাচ জিতেছে শুরু 30 মিনিটে অন্তত 2 গোলের লিড নিয়ে ফেলেছিল। এই কারণে যেটা করছে যে তারা শুরুতেই 20-25 মিনিটে গোল নিয়ে লিড নিয়ে এরপরে তারা একেবারে এই ডিফেন্সিভ লাইনে চলে যাচ্ছে এবং এরপরে অপোনেন্টটা পাচ্ছে না। তো এই ইংল্যান্ডকে এই প্রথম 20-25 মিনিট এই সেকেন্ড ব্রিদিংটা রাখতে হবে, তাদেরকে ডিফেন্ডটা করে যেতে হবে এবং গোল খাওয়া যাবে না। কারণ এই 25 মিনিট যখন কন্টিনিউয়াসলি মেক্সিকো অ্যাটাক করবে তাদের তো অলরেডি অবস্থা ভালো, কারণ তারা মেক্সিকোতে অনেকদিন ধরে আছে, তাদের ওই এনার্জিটা থাকবে, কিন্তু মানে ইংল্যান্ডে থাকবে না। তারা যদি এই 25টা মিনিট অ্যাটাকটাকে থামায় রাখতে পারে এরপরে মেক্সিকোই টায়ার্ড হয়ে যাবে, তখন আসলে ইংল্যান্ডের খেলাটা ধরতে হবে। ইংল্যান্ডের অ্যাটাক করার টাইম। এই কারণে আজকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে অ্যালটিটিউড, ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে হোম ক্রাউড, ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে প্রথম 25 মিনিট। ইংল্যান্ড টিমে ফার্স্ট আমি নেই এবং আমি টমাস টুকেলকে যেটার কারণে আমি জানি না টমাস টুকেল কি ভাবনা ছিল। নো ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, নো কোল পালমার এবং আরো অনেকেই নেই, ফিল ফোডেন নেই। এই ইংল্যান্ড অ্যাকচুয়ালি মেক্সিকোকে কতটা বিট করতে পারবে এবং মেক্সিকোকে বিট করলে যদি ব্রাজিল কোনোভাবে চলে আসে বা নরওয়ে আসে, এই ইংল্যান্ড কি বিগ স্টেজের জন্য রেডি কিনা এই তিনজন ক্রি প্লেয়ারকে ছাড়া? না, আসলে যেটা বলছিলাম কথা শুরুতে যে আসলে ধরনটা ডিফারেন্ট, তার জন্য আসলে ওভাবে করে তাদের ক্রিয়েটিভ মিডফিল্ডার লাগছে না। তো আজকের ম্যাচে হয়তো এরকম হতে পারে যে রাইট ব্যাকে আপনি রিস জেমসকে দেখবেন, কারণ সে হয়তো একটু ভিতরে ঢুকে খেলবে এবং ওই দিক থেকে হচ্ছে আপনার আই থিঙ্ক ওরেইলি খেলে লেফট ব্যাক থেকে, নিকো ওরেইলি। সো আই থিঙ্ক এরকমভাবে আগাবে এবং ইংল্যান্ডের যে জিনিসটা হবে যে ইংল্যান্ড অ্যাজ এ টিম খেলার চেষ্টা করছে রাদার দ্যান ইন্ডিভিজুয়াল। এর আগে যতগুলো ওয়ার্ল্ড কাপে দেখেছি একটা প্লেয়ার 2টা প্লেয়ারের উপরে ভর করে খেলতে হতো, যদিও এবার হ্যারি কেনই বাঁচাই নিয়ে আসছে, বাট তারপর আরও প্লেয়ারের কিছু কন্ট্রিবিউশন আছে। সো হোপফুলি পারবে এবং যদি আগিয়ে যায় কনফিডেন্সটাও বিল্ড আপ করবে এবং ওয়ার্ল্ড কাপে জেতার সম্ভাবনাও আছে ইংল্যান্ডের। ওকে শাহেক ভাই, আপনার কাছে তাহলে আজকে রাতের ফেভারিট নরওয়ে এবং ইংল্যান্ড আমরা এখানেই আলোচনাটার ইতি টানবো এবং পরবর্তীতে আমরা সেটা নিয়ে আরো বড় ধরনের ডিসকাশন আপনার সঙ্গে আমার হবে। এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। এখন জানিয়ে দিব আজকের কুইজ। বিশ্বকাপের সবচেয়ে বেশি গোলে অবদান কার? অপশন এ ডিয়েগো ম্যারাডোনা, বি কিলিয়ান এমবাপ্পে, সি গ্যারি লিনেকার, ডি লিওনেল মেসি। আপনার উত্তর পাঠাতে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন EKHON স্পেস QZ স্পেস 25 স্পেস আপনার সঠিক উত্তর অপশন এ অথবা বি অথবা সি অথবা ডি স্পেস আপনার নাম লিখে পাঠিয়ে দিন 26969 নম্বরে। বিজয়ীদের জন্য থাকছে দারুণ সব পুরস্কার। এআরএসটার সৌজন্যে বিজয়ীরা পাবেন ঢাকা কক্সবাজার ঢাকা বিমান টিকিট, এছাড়াও রেনেসা ঢাকা গুলশান হোটেলের পক্ষ থেকে 10 জন ভাগ্যবান কাপল পাবেন বুফে ব্রাঞ্চ অথবা লাঞ্চ অথবা বুফে ডিনার ভাউচার। শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ ভাই।